সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে দৃশ্যমান ও দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, যাকে আমরা অবচয় বললে চিনে থাকি। এই অধ্যায় থেকে আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে সৃজনশীল প্রশ্ন আলোচনা করব এটি 2024 সালে ঢাকা বোর্ডে এসেছিল। ঢাকা বোর্ডের 1 নম্বর সৃজনশীল প্রশ্নে আমাদেরকে অর্থাৎ এই অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল 1 নম্বরে, সেখানে আমাদেরকে সাধারণত বলছে ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে কিভাবে অবচয় ধার্য করতে হয় এ রিলেটেড ম্যাথ। তো আমি আপনাদেরকে পুরো অঙ্কটি সমাধান করে দিব। সকলে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা খুব সহজে ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে কিভাবে অঙ্ক করতে হয় সেই বিষয়গুলো জানতে পারবেন। তো দেখেন, এখন আমি আপনাদেরকে প্রশ্নটি পড়ে শোনাবো। অবশ্যই আপনারা প্রশ্নটির সাথে রাখেন এবং প্রশ্নটি আমি আপনাদেরকে কি করব, স্ক্রিনে দিয়ে দেব। দেখেন, ঢাকা বোর্ড 2024-এ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, এখানে যে প্রথম সৃজনশীল প্রশ্ন আছে সেখানে বলছে খানটো 2023 সালের 1 জুলাই তারিখে 10 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনের উপর 15% ভ্যাট প্রদান করা হয়। মেশিনটির জন্য আনায়ন খরচ 10,000 টাকা ও সংস্থাপন খরচ বাবদ 15,000 টাকা প্রদান করা হয়। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 4 বছর। মেশিনটির জীবনকাল শেষে অনুমিত ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে 1,50,000 টাকা। প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয় ধার্য করে। এখানে ক নাম্বার আমাদেরকে বলছে 4 বছরের অবচয় দেখিয়ে একটি অবচয় সারণী তৈরি করো। তারপরে বলছে প্রতিষ্ঠানের বইয়ে, অর্থাৎ খ নাম্বারে প্রতিষ্ঠানের বইয়ে প্রথম 2 বছরের জাবেদা দাখিলা দাও। গ নাম্বার বলছে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে অবচয় হিসাব ও মেশিন হিসাব প্রদর্শন করো প্রথম 2 বছরের। তো এই ছিল আমাদের প্রশ্নের ধরন। এখন আমি আপনাদেরকে ক, খ, গ তিনটি কি করব, সমাধান করে দেব। আজকের অঙ্কটি হচ্ছে আমাদের ক্রমহ্রাসমানজের পদ্ধতি। তো ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে আমাদেরকে ক নাম্বার বলছে এখানে অবচয় সারণী তৈরি করতে। তো আপনাদেরকে অবশ্যই যখনই অবচয় সারণী তৈরি করতে বলবে তার জন্য আপনাদেরকে অবশ্যই ঘর করে নিতে হবে। এখানে খেয়াল করেন, আমরা এখানে লিখে নিব অবচয়ের সারণী। অবচয় সারণী লেখার পরে খুবই গুরুত্বপূর্ণ জিনিস এখানে ক নাম্বারে দিয়েছে, কিন্তু অবচয় সারণী আমাদের ম্যাক্সিমাম সময় খ নাম্বারে এসে থাকে। বিষয়টি ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করবেন। দেখেন, আমরা এখানে অবচয় সারণীর জন্য ঘর করব বছর, অর্থাৎ প্রথমে আমরা বছর দিব। এখন প্রশ্ন হচ্ছে কত বছরের জন্য, আমাদেরকে বলছে প্রথম 4 বছরের জন্য। তো আপনারা এখানে যে কাজটি করবেন, যেহেতু আমাদের অঙ্কটি হচ্ছে 2023 সাল থেকে শুরু, তাহলে 2023 সাল থেকে এখন আমরা 4 বছর গণনা করব। তাহলে আমাদের এখানে খেয়াল করেন 2023 আমরা এখানে লিখে নিব, তারপর হচ্ছে 2024, তারপর হচ্ছে 2025, তারপর হচ্ছে 2026। এই 4 বছরের জন্য, অর্থাৎ যে সালের অঙ্ক ওই সাল থেকে আপনি অবশ্যই ধার্য করা শুরু করবেন। এরপরে দেখেন মেশিনের প্রারম্ভিক মূল্য। এখন প্রশ্ন হচ্ছে যে মেশিনের প্রারম্ভিক মূল্য আমরা কিভাবে বের করব। মেশিনের প্রারম্ভিক মূল্য বলতে বোঝানো হচ্ছে একটি মেশিন আপনি ক্রয় করছেন, ক্রয় থেকে শুরু করে এটি সংস্থাপন পর্যন্ত যে ব্যয় হবে ওই সকল ব্যয়কে একসাথে বলা হবে মেশিনের প্রারম্ভিক মূল্য। তো এখন আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই মেশিনের মোট মূল্য বা প্রারম্ভিক মূল্যটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখানে ক নাম্বার দেখেন, নিচে দিয়ে নোট দেখিয়ে দিচ্ছি, লিখবেন আপনারা মেশিনের মোট মূল্য। মেশিনের মোট মূল্য, মেশিনের মোট মূল্য আপনি বের করবেন মেশিনের ক্রয় মূল্য দ্বারা। মেশিনের ক্রয় মূল্য, অর্থাৎ আমি মেশিনটি ক্রয় করছি কত টাকা দিয়ে, তা আমাকে এখানে কি করতে হবে, বের করতে হবে। এরপর আমাদের এখানে দেখেন মেশিনটির আমি বলছে যে 15% ভ্যাট, তাহলে আপনি এখানে কি করবেন, মেশিনের যে মূল্য থাকবে তার উপর আপনি এখানে ভ্যাট ধরবেন, এখানে লিখবেন 15% ভ্যাট, এটি আপনি এখানে কি করবেন, উঠিয়ে নেবেন। এরপর আপনি এখানে যোগ করবেন মেশিনটির আনায়ন খরচ দেওয়া আছে আমাদের এখানে, সেটা হচ্ছে আনায়ন খরচটা আমরা এখানে যোগ করে ফেলবো। আনায়ন খরচ এটি আমরা এখানে কি করব, যোগ করব। এরপর আমরা এখানে যোগ করব মেশিনটির সংস্থাপন খরচ দেওয়া আছে, তো সেজন্য লিখবো আমরা এখানে সংস্থাপন ব্যয় অথবা খরচ, এটি আমরা এখানে কি করব, লিখে নিব। তাহলে দেখেন আমরা মেশিনটি ক্রয় করি কত টাকা দিয়ে, বলছে জুলাইয়ের 1 তারিখে 10 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করা হয়, তাহলে মেশিনের মূল্য হচ্ছে 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা আমরা এখানে লিখে ফেলবো। এরপর আমরা এখানে যোগ করব 15% ভ্যাট,
অনেকেরই প্রশ্ন হচ্ছে ব্যাট কি এখানে 10 লক্ষ টাকার উপর হবে, নাকি আমাদের এখানে সংস্থাপন ব্যয় এবং আনয়ন খরচ দুইটি যোগ করার পরে হবে? না, মনে রাখেন, আপনি যখন মেশিন ক্রয় করবেন ওই ক্রয় মূল্যের উপর আপনাকে 15% ব্যাট ধরতে হবে। এখানে 10 লক্ষ টাকার উপর যদি 15% করি আমাদের এখানে আসবে 1,50,000 টাকা। এরপর আমরা এখানে যোগ করব আনয়ন খরচ হচ্ছে আমাদের এখানে 10,000 টাকা, এটি আমরা যোগ করে ফেলবো। এরপর আমাদের সংস্থাপন ব্যয় হচ্ছে 15,000 টাকা, তাহলে আমরা এখানে 15,000 টাকা কি করব, যোগ করে ফেলবো। তাহলে টোটাল আমাদের এখানে আসবে 11,75,000 টাকা, 11,75,000 টাকা। দেখেন আমাদের এখানে মেশিনের মোট মূল্য বা প্রারম্ভিক মূল্য হচ্ছে কত, 11,75,000 টাকা। আমি আবার বলি, একটি মেশিন ক্রয় থেকে শুরু করে সংস্থাপন পর্যন্ত যত প্রকার ব্যয় হবে ওই সকল ব্যয়কে আমরা একসাথে বলে থাকি কি, মেশিনের মোট মূল্য। তাহলে আমরা এখানে মেশিনের প্রারম্ভিক মূল্যের ঘরে বসাবো 1,75,000 টাকা, এটি আমরা এখানে বসিয়ে দেব। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এরপরে দেখেন অবচয়ের হার। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্নের মধ্যে কি আমাদের অবচয়ের হার দেওয়া আছে? না, তাহলে আমাদেরকে এখানে অবচয়ের হারটা বের করে নিতে হবে। দেখেন আমি আপনাদেরকে এখানে অবচয়ের হারটা কিভাবে বের করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে দেখেন অঙ্কটি করে কিভাবে, ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে। তো ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে যখন আপনি অবচয়ের হার বের করবেন তখন কিভাবে করবেন দেখেন। তাহলে আমরা এখানে লিখে নিব অবচয়ের হার, অবচয়ের হার, এটি আমরা এখানে কি করব, লিখে নিব। তো অবচয়ের হার লেখার জন্য আমরা এখানে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা লিখব এখানে 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল, 100 ডিভাইডেড বাই কি করব, আয়ুষ্কাল দ্বারা আমরা ভাগ করে ফেলবো। গুণ করব আমরা 2 দ্বারা। ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে আপনি কাজ করবেন শুধুমাত্র অবচয়ের হার 100 কে আপনি আয়ুষ্কাল দ্বারা ভাগ করবেন এবং 2 দ্বারা কি করবেন, গুণ করবেন। যদি সরলরৈখিক বলতো তাহলে এখানে 2 দ্বারা গুণ করার প্রয়োজন নেই। তাহলে দেখেন আমাদের অঙ্কটি 100 আমরা এখানে বসাবো। আর অঙ্কটি হচ্ছে আমাদের সাধারণত 4 বছরের জন্য আয়ুষ্কাল দেওয়া আছে 4 বছর। তাহলে 4 দ্বারা ভাগ করবেন, এরপর আপনি 2 দ্বারা গুণ করবেন। এখানে আমাদের আসবে 50%। এই 50% হচ্ছে আমাদের জন্য অবচয়ের হার, এটি হচ্ছে ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে। তো আমরা 50% অবচয়ের হার এখানে বসিয়ে দিব। এরপর আমরা এখানে যেটি করব সেটা হচ্ছে অবচয় বের করব। এখন খেয়াল করেন কিভাবে আপনি অবচয় বের করবেন। অবচয় বের করার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, যে অবচয়ের হার আছে তা দ্বারা আপনাকে গুণ করতে হবে। তো দেখেন আমাদের এখানে মেশিনের প্রারম্ভিক মূল্য হচ্ছে 11,75,000 টাকা, এর সাথে আপনি গুণ করবেন 50% অবচয়ের হার। তাহলে আপনার এখানে কত আসে, আপনার এখানে আসবে 5,87,500 টাকা। কত আসবে, 5,87,500 টাকা। এটি হচ্ছে আপনার অবচয়, এটা হচ্ছে কি আপনার অবচয়। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। কিন্তু দেখেন এই টোটাল অবচয়টা হচ্ছে আমাদের প্রথম বছর, অর্থাৎ 2023 সালের জন্য 1 বছরের। কিন্তু 2023 সালে এসে কি আপনি মেশিনটাকে জানুয়ারিতে ক্রয় করছেন? যদি জানুয়ারিতে ক্রয় করেন তাহলে আপনাকে অবশ্যই 5,87,000 টাকা মেশিনের অবচয় ধরতে হবে। কিন্তু এখানে আমাদেরকে বলছে 2023 সালের 1 জুলাই তারিখে আপনি মেশিনটি ক্রয় করছেন। তার মানে জুলাই থেকে আমরা ডিসেম্বর পর্যন্ত যদি 2023 সাল গণনা করি আমাদের এখানে আসবে 6 মাস। সেজন্য আমরা এখানে যখন অবচয় বের করব 6 মাসের, তখন আমরা 6 দিয়ে গুণ করব, 12 দিয়ে ভাগ করব। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি, যে যদি 6 মাস বলে তাহলে 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ, আর সবসময় 12 দিয়ে ভাগ করবেন আপনারা। তাহলে আপনাদের এখানে কত আসে দেখেন, আমরা এখন 5,87,500 কে 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ করব, আমাদের এখানে আসবে 2,93,750, 2,93,750 টাকা। এটি হচ্ছে আমাদের প্রথম বছরের অবচয়। তাহলে আমরা এখানে লিখে নিব 2,93,750 টাকা। এটি দেখেন আমাদের 2023 সালের 6 মাসের অবচয় আমরা এখানে পেয়ে গেছি। এখন আরেকটা জিনিস মনে রাখেন, অবচয়ের হার এটি সাধারণত আমাদের প্রত্যেক বছর কি থাকবে, সমান থাকবে। অবচয়ের হার প্রত্যেক বছর কি থাকবে, সমান থাকবে, অর্থাৎ 50% আপনি যেটা বের করবেন সেটা প্রতি বছর সমান থাকবে। এরপর দেখেন পুঞ্জীভূত অবচয়। তো পুঞ্জীভূত অবচয় কিভাবে বের করব? পুঞ্জীভূত অবচয় বলতে বোঝানো হচ্ছে প্রত্যেক বছরের অবচয়কে যখন আপনি যোগ করে ফেলবেন তখনই পুঞ্জীভূত অবচয়টা আপনি পেয়ে যাবেন। তাহলে এই পুঞ্জীভূত অবচয় এখন আমরা কোথা থেকে পাবো? দেখেন 2023 সালে আমরা যতটুকু অবচয় পেয়েছি এটি 2023 সালের জন্য পুঞ্জীভূত অবচয়, অর্থাৎ প্রথম বছরের অবচয়টাই আপনার জন্য হবে পুঞ্জীভূত অবচয়। তাহলে আমরা এখানে লিখে নিব 2,93,750 টাকা, এটি আমরা লিখে নিব, এটি হচ্ছে আমাদের জন্য পুঞ্জীভূত অবচয়। এরপর আমাদেরকে বের করতে হবে সমাপনী মূল্য। তাহলে মেশিনের সমাপনী মূল্য আপনি কিভাবে বের করবেন, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আপনারা সবসময় যে কাজটি করবেন সেটা হচ্ছে প্রারম্ভিক মূল্য থেকে আপনারা অবচয়টা বিয়োগ করে ফেলবেন। কি করে ফেলবেন? বিয়োগ করে ফেলবেন সব সময়।
যে মেশিনের সমাপনী মূল্য বের করতে হলে আপনারা মেশিনের প্রারম্ভিক মূল্য থেকে অবচয়টা বিয়োগ করবেন। তাহলে দেখেন আমাদের এখানে কত আসে, 11,75,000 বিয়োগ 2,93,750। তাহলে আমাদের এখানে আসবে 8,81,250, 8,81,250। এটি হচ্ছে আমাদের মেশিনের সমাপনী মূল্য। তাহলে আপনারা 2023 সাল আশা করি বুঝতে পারছেন। এখন আসেন, এই যে মেশিনের সমাপনী মূল্য 2023 সালে যেটি বের হয়েছে, এই মেশিনটিকে আপনি ওই সালে কি বিক্রি করে ফেলবেন, বা ওই মেশিনটিকে আপনার কাছে ওই দিনই শেষ হয়ে যাবে? না, এই মেশিনটি কিন্তু আপনার পরবর্তী বছরে যাবে। সেজন্য বলা হয় পূর্ববর্তী বছরের মেশিনের যে সমাপনী মূল্য বের হবে তা বর্তমান বছরে এসে আমাদের জন্য প্রারম্ভিক মূল্য হয়ে যাবে। তাহলে 8,81,250 এটি আমাদের 2024 সালে হয়ে যাবে প্রারম্ভিক মূল্য। 8,81,250 এটি হয়ে যাবে আমাদের জন্য প্রারম্ভিক মূল্য। এখন সেম কাজ করবেন, আপনি অবচয় ধরবেন এখানে 50%। তাহলে আপনাদের এখানে কত আসে দেখেন, 8,81,250 এটার উপরে 50% করবেন। 8,81,250 গুণ 50%, আপনাদের এখানে আসবে 4,40,625। 4,40,625 এটি আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে, এই যে আপনাদের অবচয় বের হয়েছে, এখন আমরা পুঞ্জীভূত অবচয় বের করব। তাহলে পূর্ববর্তী বছরের অবচয় হচ্ছে 2,93,750। এখন পরবর্তী বছরের অবচয় দুইটিকে যখন আমরা যোগ করে ফেলবো, তখন আমরা 2024 সালে পুঞ্জীভূত অবচয়টা পেয়ে যাব। তাহলে আমরা এটি দুইটিকে যোগ করি, যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, 2,93,750 যোগ 4,40,625। তাহলে আমাদের এখানে আসবে 7,34,375। 7,34,375। এটি হচ্ছে আমাদের জন্য দ্বিতীয় বছরের পুঞ্জীভূত অবচয়। এখন আমাদেরকে বের করতে হবে মেশিনের সমাপনী মূল্য 2024 সালে। কি কাজ করবেন, প্রারম্ভিক মূল্য থেকে আপনি অবচয় বের করবেন। 2024 মেশিনের প্রারম্ভিক মূল্য হচ্ছে 8,81,250 এবং 2024 সালে অবচয় হচ্ছে 4,40,625, এটা বিয়োগ করবেন। তাহলে আমাদের এখানে আসবে 4,40,625 টাকা, অর্থাৎ সমাপনী মূল্য হবে 4,40,625 টাকা। এটি হচ্ছে সমাপনী মূল্য 2024 সালে। 2024 সালে যে সমাপনী মূল্য বের হবে 2025 সালের জন্য এটি প্রারম্ভিক হয়ে যাবে। 4,40,625 এটি আমাদের জন্য কি হয়ে যাবে, এখন প্রারম্ভিক মূল্য হয়ে যাবে। এখন এখানে খেয়াল করেন, আমরা কিন্তু এখানে 1 বছরের অবচয় ধরছি। কারণ কেন, 2024 সালের ওই স্থায়ী সম্পত্তিটি কিন্তু পুরোপুরি আপনার কাছে 1 বছর আছে। আর কিন্তু 2023 সালে কিন্তু আমরা অবচয় ধরেছি এখানে কত, 6 মাসের। তো আপনারা এখানে যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে এখানে লিখে নিতে পারেন 6 মাস। অঙ্কের সুবিধার্থে আপনারা এটি লিখে নিতে পারেন। এখন আমাদের এখানে কি করতে হবে, 2025 সালের অবচয় বের করতে হবে। তো 4,40,625 টাকার উপর আমরা 50% করব। তাহলে আমাদের এখানে কত আসে দেখেন, 4,40,625 গুণ 50%। তাহলে আমাদের এখানে আসবে 2,20,313, 2,20,313 টাকা। এটি আমরা এখানে বসিয়ে দেব। তাহলে এটি হচ্ছে 2025 সালে মেশিনের অবচয়। এখন আমাদেরকে বের করতে হবে পুঞ্জীভূত অবচয়। তাহলে প্রথম বছরের দেখেন, দ্বিতীয় বছর আর প্রথম বছরের অবচয় মিলে আমাদের যেটা হয়েছে, এটার সাথে তৃতীয় বছরের অবচয়কে যোগ করলে আমরা তৃতীয় বছরের পুঞ্জীভূত অবচয়টা পেয়ে যাব। তাহলে 7,34,375 যোগ করব আমরা এখানে 2,20,313 টাকা। আমাদের এখানে আসবে 9,54,688 টাকা। 9,54,688 টাকা। এটি আমরা এখানে বসিয়ে দেব। তাহলে আমাদের এটি হচ্ছে পুঞ্জীভূত অবচয়। এখন আমরা এখানে 25 সালে সমাপনী মূল্য বের করব। তো সেজন্য আমরা যেটি করব সেটা হচ্ছে মেশিনের প্রারম্ভিক মূল্য থেকে অবচয়টা বিয়োগ করব। তাহলে আমাদের এখানে 4,40,625 বিয়োগ 2,20,313 বিয়োগ করলে আমাদের এখানে আসবে 2,20,312, 2,20,312 টাকা। এটি আমরা এখানে বসিয়ে দেব। এই যে আমাদের এটি ছিল সমাপনী মূল্য 25 সালে, এটি 26 সালে হয়ে যাবে আমাদের জন্য প্রারম্ভিক মূল্য। তো আমরা এখানে লিখে নেব 2,20,312, এটি আমরা লিখে ফেলবো। এখন আমাদেরকে এখানে খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কের ভিতরে সবচেয়ে যে বিষয়টি আপনারা ঝামেলা করেন সেটি হচ্ছে, আমরা অনেকেই দেখি না যে আমাদের অঙ্কটি কত বছরের জন্য দেওয়া আছে, অর্থাৎ মেশিনের আয়ুষ্কাল কত বছর।
আমাদের এই অঙ্কে মেশিনের আয়ুষ্কাল কিন্তু 4 বছর। এখানে তারা বলছে আয়ুষ্কাল শেষে মেশিনের অনুমিত ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে 1,50,000 টাকা। অর্থাৎ আপনি যে মেশিনটি আপনার কাছে আছে এটির ভগ্নাবশেষ মূল্য আপনি 4 বছর পরে পাবেন কত? 1,50,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য বলতে বোঝানো হচ্ছে একটি স্থায়ী সম্পদ যখন আর ব্যবহারের উপযোগী থাকে না, তখন এটিকে আমি ভাঙারির দোকানে বিক্রি করে যে টাকাটা পাবো এটি হচ্ছে আমাদের জন্য একটি ভগ্নাবশেষ মূল্য। তো এখানে অনুমান করা হচ্ছে যে 4 বছর পরে আপনি 1,50,000 টাকা ভগ্নাবশেষ মূল্য পাবেন। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে দেখেন 4 বছরে মেশিনের মূল্য কত আছে? প্রারম্ভিক মূল্য আছে আপনার 2,20,312 টাকা, 2,20,312 টাকা। তাহলে আপনি এখানে অনুমান করছেন কত? 4 বছর পরে 1,50,000 টাকা পাবেন। আর এখন মেশিনের প্রারম্ভিক মূল্য কত? তাহলে এখানে আপনারা খেয়াল করেন, অঙ্ক যদি 4 বছরের জন্য হয় আর 4 বছরের জায়গায় এসে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মেশিনের প্রারম্ভিক মূল্য থেকে মেশিনের যে ভগ্নাবশেষ মূল্য আছে তা আপনাকে বিয়োগ করে ফেলতে হবে। তাহলে আপনি এখানে যে ইয়েটা পাবেন সেটা হচ্ছে আপনার জন্য অবচয়। খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, যখনই আপনাদের অঙ্কটি 4 বছর বলবে, 5 বছর বলবে, যখন আপনি শেষ বছর অর্থাৎ একদম শেষে আসবেন, তখন ওইখানে আসার পরে আপনি মেশিনের প্রারম্ভিক মূল্য যা পাবেন আর সেখান থেকে আপনি যতটুকু আশা করছেন যে অনুমিত ভগ্নাবশেষ বা ভগ্নাবশেষ মূল্য আপনি যতটুকু পাবেন, যেটি আশা করছেন সেটাকে আপনাকে অবশ্যই প্রারম্ভিক মূল্য থেকে বিয়োগ করে ফেলতে হবে। তাহলে কিন্তু আপনি এখানে অবচয়টা পেয়ে যাবেন। তো দেখেন আমাদের এখানে 2,20,000 এরপরে 312 এখান থেকে আমরা বিয়োগ করব 1,50,000 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 70,312 টাকা। 70,312 টাকা। এই যে 70,312 টাকা পেয়েছেন, এটি ছিল 2026 সালে মেশিনের অবচয়। তাহলে খেয়াল করেন আমরা এখন এখানে 70,312 টাকা এটি এখানে বসাবো, অর্থাৎ এটি হচ্ছে আমাদের জন্য অবচয়। এখন আমরা পুঞ্জীভূত অবচয় বের করব। এখন আমরা কি করব? এখানে 70,000 অর্থাৎ 9,54,688 টাকার সাথে আমরা 70,312 টাকা যোগ করব। তাহলে আমাদের এখানে আসবে 10,25,000 টাকা। এই 10,25,000 টাকা আমরা এখানে বসাবো। এখন দেখেন এটি হচ্ছে আমাদের জন্য পুঞ্জীভূত অবচয়। এখন আমরা যদি এই কাজটি করি, দেখেন 2,20,000 টাকা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূল্য। এটি থেকে যেমন আমরা অবচয় বাদ দিয়েছি, তাহলে আমরা যদি এখন 26 সালে এসে 2,20,000 টাকা প্রারম্ভিক মূল্য থেকে এই 70,000 টাকার অবচয় বিয়োগ করে দিই, তাহলে আমাদের এখানে মেশিনের যে সমাপনী মূল্য আসবে এটি হচ্ছে 1,50,000 টাকা। এটি বলছে যে আপনার কাছে 4 বছর পরে মেশিনের ভগ্নাবশেষ মূল্য আপনার কাছে 1,50,000 টাকা থাকবে। সাধারণত এইভাবে আমাদেরকে অবচয় সারণটি করতে হবে। শেষ বছরে যদি এসে বলে যে মেশিনের এত বছর থাকবে, অর্থাৎ 4 বছরের মধ্যে বলে যে মেশিনের ভগ্নাবশেষ মূল্য এত থাকবে, তখন আপনাকে কাজটি এভাবে করতে হবে। আর যদি দেখেন মেশিনের আয়ুষ্কাল হচ্ছে 10 বছর, তাহলে তো আপনি 4 বছরের সময় এখন আর এটি পাবেন না। সেক্ষেত্রে আপনি আমি যেভাবে বলছি যে 50% করে আসার জন্য, তখন কিন্তু আপনি এই 50% কে বিবেচনা করবেন। যেহেতু এখানে অঙ্কটি 4 বছর অর্থাৎ মেশিনটির আয়ুষ্কাল 4 বছর, সেজন্য এখন আমরা এই 26 সালে এসে মেশিনের পার্সেন্টটাকে কি করব না? বিবেচনা করব না। তো আপনি চাইলে এটি দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। তো আশা করি আপনারা ক নাম্বারটি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব। খ নাম্বার আমাদেরকে বলছে প্রতিষ্ঠানের বইয়ে প্রথম 2 বছরের জাবেদা দাখিলা দাও। তো আমরা সাধারণত জাবেদা দাখিলা যেভাবে করে থাকি সেভাবে ঘরটি করে নিব। এখানে লিখবো খান অটো এর জাবেদা। এরপরে ঘর করব তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এইভাবে আমরা ঘর করে নিব। তো যেহেতু আমাদেরকে 2 বছরের জন্য বলছে, তাহলে আমাদের অঙ্কটি শুরু হয়েছে 2023 আর 24 এই 2 বছরের জাবেদা দাখিলা আমাদেরকে দিতে হবে। তো কিভাবে জাবেদা দাখিলা দিবেন? দেখেন এই অঙ্কের ক্ষেত্রে সাধারণত আমাদের 3টি জাবেদা হয়। কয়টি জাবেদা হয়? 3টি জাবেদা হয়। একটা হচ্ছে যখন আপনি কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করবেন, তখন ওই স্থায়ী সম্পত্তির জন্য আপনাকে জাবেদা দাখিলা দিতে হবে। এরপরে ওই স্থায়ী সম্পত্তি যেহেতু আপনি 1 বছর পর্যন্ত ব্যবহার করছেন, ওই স্থায়ী সম্পত্তির যে অবচয় হবে ওই অবচয়ের জন্য আপনাকে একটি জাবেদা দিতে হবে। আর যে পরিমাণ অবচয়টা পাবেন ওই অবচয় বন্ধ করার জন্য আপনাকে আরেকটি জাবেদা দিতে হবে। অর্থাৎ এই 3টি জাবেদা আপনাকে দিতে হবে। তো সেজন্য আমরা এখানে 2023 সালে প্রথমে যে জাবেদাটি দিব সেটা হচ্ছে আপনি 2023 সালে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করছেন কিনা সেটির জন্য আপনাকে জাবেদা দাখিলা দিতে হবে। তো দেখেন 2023 সালের 1 জুলাই তারিখে 10 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করা হয়। তাহলে আমি যদি মেশিন ক্রয় করি, এখন আমাদেরকে মেশিন ক্রয়ের জাবেদা দাখিলা দিতে হবে। তো আমরা এখানে লিখে নিব 2023 জুলাই
1 তারিখ, এটি আমরা এখানে লিখে নিব। এরপরে জাবেদা কি দিব? যদি আপনি মেশিন ক্রয় করেন তাহলে আপনার প্রতিষ্ঠানে কি আসে, একটি মেশিন নামক সম্পদের পরিমাণ কি পাবে, বৃদ্ধি পাবে। তখন আপনি জাবেদা দিবেন মেশিন হিসাব, কি জাবেদা দিবেন, মেশিন হিসাব ডেবিট। মেশিন হিসাবকে আপনি ডেবিট করে ফেলবেন। এরপরে যেহেতু আপনি এই মেশিনটি ক্রয় করছেন তাহলে আপনার থেকে নগদ টাকা চলে যাবে, সেজন্য এখানে লিখে নেবেন আপনি নগদান হিসাব। নগদান হিসেবকে আপনি কি করবেন, ক্রেডিট দিকে লিখে ফেলবেন। এখন দেখেন এখানে আমরা ব্যাংক হিসাবে লিখতে পারি, যদি আমাদেরকে বলতো চেকে বা আমদানি করা হয়েছে, আমদানি বা চেকে যদি থাকে তাহলে আমরা এখানে ব্যাংক হিসাব কথাটি লিখে নিব। এখন আসেন আমাদের এখানে টাকা বসাতে হবে। তো মেশিনটি আমি ক্রয় করি কত, 10 লক্ষ টাকা দিয়ে। এখন কি আমি এখানে 10 লক্ষ টাকা বসাবো? না, আমাদেরকে মনে রাখতে হবে একটি মেশিনের ক্রয় মূল্য বা অর্জন মূল্য বা মেশিনের মোট মূল্য হচ্ছে, একটি মেশিন আমি ক্রয় থেকে শুরু করে সংস্থাপন পর্যন্ত যত ব্যয় হবে সকল ব্যয়। তাহলে আমাদের এখানে আসে 11,75,000 টাকা। এটি আমি আপনাদেরকে একটু আগে দেখিয়ে দিয়েছি। এই 11,75,000 টাকা আমরা কি করব, ডেবিট এবং ক্রেডিট দিকে বসিয়ে দিব। আর এখানে ব্যাখ্যা লিখবো মেশিন ক্রয় করা হলো। তাহলে আমাদের 1 নাম্বার এন্টিটি শেষ। এখন আপনি দেখেন 2023 সালে আপনি কোনো সম্পত্তি ক্রয় করছেন কিনা। যদি সম্পত্তি ক্রয় করেন তাহলে অবশ্যই আপনাকে আবার ক্রয় জাবেদা দিতে হবে। কিন্তু যেহেতু আর ক্রয় করিনি তার মানে এখন আমাদেরকে বের করতে হবে অবচয়। তাহলে আমরা অবচয় কখন বের করি? সাধারণত বছরের শেষে বের করি। সেজন্য আমরা এখানে লিখে নিব ডিসেম্বর 31 তারিখ। এই ডিসেম্বর 31 তারিখ আমরা এখানে কি করব, লিখে নিব। এটি লেখার পরে আমরা এখানে যে জাবেদা দিব অবচয়ের জন্য সেটি হচ্ছে অবচয় হিসাব। অবচয় হিসাব আমাদের ডেবিট হবে। অন্যদিকে যেহেতু আমি অবচয় দিয়েছি, অবচয়ের জন্য আমাকে অবশ্যই যে জাবেদা দিতে হবে সেটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট। আরেকটা হচ্ছে আমাদের পুঞ্জীভূত অবচয় হিসাব। পুঞ্জীভূত অবচয় আমি এখানে সংক্ষেপে লিখতেছি, আপনারা লিখে নেবেন পুঞ্জীভূত অবচয় হিসাব। পুঞ্জীভূত অবচয় হিসাব আমাদের হবে কি, ক্রেডিট। খুবই গুরুত্বপূর্ণ, যে অবচয় জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তাহলে দেখেন এখানে ব্যাখ্যা লিখবেন আপনারা, যে অবচয় ধার্য করা হলো, এটি লিখে নেবেন যে অবচয় ধার্য করা হলো। তো দেখেন 2023 সালে আপনি কিন্তু অবচয় পেয়েছিলেন, আমরা অবচয় সারণী একটু আগে করে দিয়েছি আপনাদেরকে। সেখানে আমরা অবচয় পেয়েছিলাম 2,93,750। এটি কিন্তু আমরা অবচয় পেয়েছিলাম। তো আমরা এখানে লিখে নিব 2,93,750 টাকা। এটি আমরা এখানে কি করব, লিখে নিব। এটি ছিল আমাদের 2023 সালে অবচয়। পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এখন আপনাকে কি করতে হবে, অবচয়টা বন্ধ করে দিতে হবে। কারণ আমরা জানি হিসাবকাল শেষে সাধারণত 3টি জিনিস বন্ধ করা হয়, একটি হচ্ছে আয়, ব্যয়, উত্তোলন। এই 3টি জিনিস আপনাকে হিসাবকাল শেষে বন্ধ করে দিতে হবে। তো যেহেতু 2023 সালে আমরা অবচয় পেয়েছিলাম মেশিনটির, এখন আমরা ডিসেম্বর 31 তারিখে এসে ওই ব্যয়টা আমরা কি করব, বন্ধ করে দিব। তো বন্ধ করে কিভাবে, সেটা হচ্ছে আমাদের আয় বিবরণী, আয় বিবরণী হিসাব অথবা আয় সারাংশ হিসাব। আয় সারাংশ হিসাব দুইটা কথা লিখতে পারেন আপনারা। আয় বিবরণী অথবা আয় সারাংশ হিসাবকে আপনারা ডেবিট করবেন। অন্যদিকে আপনি যে জিনিসটাকে বন্ধ করবেন ওই জিনিসটাকে আপনি কি করে ফেলবেন, ক্রেডিট করে ফেলবেন। দেখেন অবচয় হিসাব ডেবিট দিকে আছে, এখন আপনি যদি এটিকে বন্ধ করেন তাহলে এটি চলে যাবে আপনার ক্রেডিট দিকে। তো সেজন্য লিখবেন আপনার এখানে অবচয় হিসাব। অবচয় হিসাবকে কি করবেন, ক্রেডিট দিকে লিখে ফেলবেন। আমাদের এখানে ক্রেডিট হবে অবচয় হিসাব। তাহলে আমরা বন্ধ করবো এখানে 2,93,750 এবং 2,93,750, এটা আমরা বন্ধ করে ফেলবো। তাহলে আপনি এখানে যেটি লিখবেন সেটি হচ্ছে আপনার যে অবচয় বন্ধ করা হলো, অবচয় বন্ধ করা হলো, এটি আপনি এখানে ব্যাখ্যাটা লিখে দিবেন। এখন দেখেন 2023 সালে আর কোনো জাবেদা হবে না, এখন 2024 সালে যাবো আমরা। তো 2024 সালে যাওয়ার আগে আমাদেরকে খেয়াল করতে হবে 2024 সালে আমি কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করছি কিনা। দেখেন এই অঙ্কে কোনো 2024 সালে স্থায়ী সম্পত্তি ক্রয় করেন নাই, তার মানে আপনাকে এই জাবেদা দিতে হবে না। এখন বাকি আছে আপনাকে 2টি জাবেদা দিতে হবে। সেম কাজ, একদম জাবেদাগুলো উঠিয়ে ফেলবেন আপনার এখানে। অবচয়ের জাবেদা দিতে হবে অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট। অন্যদিকে পুঞ্জীভূত অবচয় হিসাব হবে কি, ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় হিসাব হবে আপনার কি, ক্রেডিট। দেখেন এখানে ভালো করে খেয়াল করেন যে অবচয় হিসাব, কারণ মেশিনটি আপনার কাছে 2024 সালেও আছে, 2023 সালে যে মেশিনটি আপনি ক্রয় করছেন। তাহলে আমরা এখানে লিখে নিব ডিসেম্বর 31 তারিখ, কারণ আমরা অবচয় বের করি বছর শেষে। তাহলে এখানে আমরা লিখবো অবচয়
ধার্য করা হলো। আর টাকা হবে কিন্তু আমাদের দ্বিতীয় বছরে আমরা কত পেয়েছিলাম দেখেন, দ্বিতীয় বছরে অবচয় সারণীর ক্ষেত্রে অবচয়ের ঘরে কত আছে, 4,40,625 টাকা এখানে আমরা দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখে নিব 4,40,625 টাকা। এটিকে আমরা সাধারণত অবচয় ধার্য করেছিলাম। তাহলে 4,40,625 টাকা এটি আমরা কি করবো, এখানে লিখে ফেলবো। এখন এটিকে আমরা আবার বন্ধ করে ফেলবো। তাহলে ডিসেম্বর 31 তারিখ এখানে লিখবো আয় বিবরণী অথবা আয় সারাংশ হিসাব। আয় বিবরণী অথবা আয় সারাংশ হিসেবকে আমরা করব কি, ডেবিট। আর যেহেতু আমরা অবচয় বন্ধ করতেছি, অবচয় আছে ডেবিট দিকে, বন্ধ করলে এটি চলে যাবে কোন দিকে, ক্রেডিট দিকে। তাহলে আমরা এখানে লিখবো অবচয় হিসাব। অবচয় হিসাব কোন দিকে যাবে, ক্রেডিট দিকে চলে যাবে। তাহলে আমাদের এখানে কত, 4,40,625 টাকা, এটিকে বন্ধ করে ফেলবো। 4,40,625 টাকা। আশা করি আপনারা খ নাম্বারটি বুঝতে পারছেন। আর এখানে ব্যাখ্যা লিখবেন অবচয় বন্ধ করা হলো। তো আমি এখন আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দেব। এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দিব। গ নাম্বার আমাদেরকে বলছে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে অবচয় হিসাব ও মেশিন হিসাব প্রদর্শন করো 2 বছরের জন্য। এখানে আমরা অনেকে যে ভুলটি করি সেটা হচ্ছে আমরা মেশিন হিসাব মানে চলমান জের ছকে খতিয়ান করে ফেলি এবং আমরা এখানে অবচয় হিসাবের জন্য খতিয়ান গড় করে ফেলি। কিন্তু এখানে বিষয়টি বলছে আমাদেরকে আর্থিক বিবরণীতে, তার মানে আর্থিক বিবরণীতে আমাদেরকে অবচয় হিসাব ও মেশিন হিসাব দুইটি প্রস্তুত করতে বলছে। তা আমরা এখানে অবচয়টা কি আমাদের জন্য, সকলে আমরা জানি অবচয় আমাদের জন্য একটি ব্যয়। অবচয় আমাদের জন্য একটি ব্যয় হয়। অবচয়টা হচ্ছে আমাদের জন্য একটি ব্যয়। এখন প্রশ্ন হচ্ছে এটি আমাদের জন্য কোন ব্যয়, এটি আমাদের জন্য একটি পরিচালন ব্যয়। আমরা জানি বিশদ আয় বিবরণীর ভিতরে অনেক ধরনের ব্যয় আসে, সেটা হচ্ছে আমাদের সাধারণত পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়গুলো আসে, তারপরে অপরিচালন আয়ও আসে। কারণ আমরা বিশদ আয় বিবরণী যখন করি তখন আমাদের এখানে মোট মুনাফা, তারপরে পরিচালন মুনাফা, এরপরে নেট মুনাফা বের করতে হয়। কিন্তু এই অঙ্কগুলোর ভিতরে আমাদের শুধুমাত্র একটি ব্যয় দেওয়া থাকে বিশদ আয় বিবরণীর, সেটা হচ্ছে অবচয়। আর অবচয়টা হচ্ছে আমাদের জন্য একটি পরিচালন ব্যয়। তো সেজন্য আমরা যখনই অঙ্কগুলো করতে যাব তখন বিশদ আয় বিবরণী যখন আমাদেরকে বলবে বা অবচয় হিসাব যখন আমাদেরকে আর্থিক বিবরণীতে করতে বলবে তখন আমরা অবশ্যই বিশদ আয় বিবরণীটি করে নিব। তো আমরা এখানে লিখে নিব, প্রথমে আমাদেরকে যেহেতু বলছে 2 বছরের জন্য, তো আমরা এখানে লিখে নিব পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় এই কথাটি আমরা এখানে লিখে নিব আমরা 2023 সালের জন্য আমাদের পরিচালন ব্যয় কত আছিল, অর্থাৎ কত ছিল আমাদের। এখানে আমাদের অবচয় ছিল একটি, সেজন্য আমরা এখানে লিখে নিব অবচয়। অবচয় আমরা এখানে লিখে নিব, কারণ 2023 সালে পরিচালন ব্যয়ের ভিতরে শুধুমাত্র একটি ছিল, অর্থাৎ বিশদ আয় বিবরণীর মধ্যে শুধুমাত্র একটি ব্যয় ছিল, সেটা হচ্ছে অবচয়। এখন প্রশ্ন হচ্ছে কত টাকা ছিল অবচয়, 2,93,750 টাকা, এটি ছিল আমাদের অবচয়। তাহলে আমরা এই কাজটি একসাথে এখানে লিখে ফেলি, 2,93,750 টাকা। যেহেতু আমাদের কোনো অবচয় আর নেই, অর্থাৎ কোনো পরিচালন ব্যয় নেই, সেজন্য আমরা এখানে আর যোগ করার প্রয়োজন নেই। এখন আমরা 2023 সালকে কি করব, ক্লোজ করে ফেলবো, অর্থাৎ সাথে সাথে বন্ধ করে ফেলবো। কারণ আমাদের আর 2023 সালে কোনো প্রকারের কি নেই, অবচয় বা পরিচালন ব্যয় নেই। এরপর আমাদের যেহেতু 2 বছরের জন্য বলছে, তাহলে আমরা এখানে লিখে নিব পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় এটি লিখে নিব 2024, কারণ 2 বছর হচ্ছে 23 আর 24, এটি লিখে নিব। লেখার পর আমরা এখানে লিখে নিব অবচয়। এটি আমরা এখানে কি করব, লিখে নিব। এখানে অবচয় লিখবো কারণ আমাদের পরিচালন ব্যয় অর্থাৎ বিশদ আয় বিবরণীর ভিতরে যে সকল ব্যয় আছে এই অঙ্কগুলোর মধ্যে শুধুমাত্র একটি ব্যয় আছে, সেটা হচ্ছে পরিচালন ব্যয়, আর এটি আমাদের জন্য হচ্ছে অবচয়। তো 2024 সালে আমরা অবচয় কত পেয়েছিলাম দেখেন, সারণীর মধ্যে আছে 4,40,625 টাকা। এই 4,40,625 টাকা আমরা এখানে কি করব, বসিয়ে এটিকে আমরা ক্লোজ করে ফেলবো। তাহলে বিশদ আয় বিবরণী 2 বছরের জন্য আমাদের শেষ। এরপরে আমাদেরকে বলছে মেশিন হিসাব প্রদর্শন করো আর্থিক বিবরণীতে বলছে 2 বছরের জন্য। তো আমরা এখানে লিখে নিব খানোটো এর আর্থিক অবস্থার বিবরণী। এখন খেয়াল করেন আর্থিক অবস্থার বিবরণীর ক্ষেত্রে কিন্তু আমাদের সম্পদ কত ধরনের আছে। আমাদেরকে এখানে যেহেতু মেশিন হিসাব প্রদর্শন করতে বলছে, তাহলে সম্পদ হচ্ছে আমাদের সাধারণত 4 ধরনের থাকে, অর্থাৎ আমরা সকলে জানি যে চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, স্থায়ী সম্পদ, আবার অদৃশ্যমান বা অন্যান্য সম্পদ, এই সম্পদগুলো থাকে। কিন্তু পুরো অঙ্কের ক্ষেত্রে এখানে শুধুমাত্র একটি সম্পদ আছে, সেটা হচ্ছে স্থায়ী সম্পদ। সেজন্য আমরা এখানে প্রথমত হেডিং করে নিব স্থায়ী সম্পদের জন্য। স্থায়ী সম্পদ আর্থিক অবস্থার বিবরণীতে আমরা জানি সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত।
এগুলোর কিছুই থাকে না, শুধুমাত্র এখানে একটি স্থায়ী সম্পদ থাকে। সেজন্য আমরা এখানে স্থায়ী সম্পদের জন্য কি করব, হেডিং করে নিব। তো করার পরে আমরা এখানে লিখে নিব মেশিন। দেখেন মেশিন, দেখেন আমাদের কত ছিল, অর্থাৎ স্থায়ী সম্পদ এখানে আপনারা প্রথমে চাইলে লিখে নেবেন 2023, যেহেতু আমরা 2023 সালের জন্য করতেছি। তাহলে 2023 সালে আমাদের মেশিন ছিল 11,75,000 টাকা। আমরা এখানে লিখে নিব 11,75,000 টাকা, এটি আমরা এখানে লিখে নিব। দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে আমরা যখন আর্থিক অবস্থা বিবরণী করতে যাব, তখন আমরা এখানে সম্পদের পাশে স্থায়ী সম্পদের দিকে যে কাজটি করি, সেটা হচ্ছে মেশিনের মোট মূল্য থেকে আমাদেরকে প্রত্যেক বছর যে পুঞ্জীভূত অবচয় হবে ওই পুঞ্জীভূত অবচয়টা বিয়োগ করে ফেলতে হবে। তাহলে 2023 সালে আমরা এখানে দেখেন পুঞ্জীভূত অবচয়ের গড়ে কত টাকা ছিল, এটি আমাদেরকে একটু দেখতে হবে। অবচয়ের সারণীর গড়ে পুঞ্জীভূত অবচয়ের গড়ে টাকা ছিল 2,93,750 টাকা। সেটি আমাদেরকে এখন এখান থেকে বিয়োগ করতে হবে। লিখবেন আপনার এখানে পুঞ্জীভূত অবচয়। মনে রাখেন এখানে কিন্তু আপনাদেরকে অবচয় বিয়োগ করতে হবে না, বিয়োগ করতে হবে কি, পুঞ্জীভূত অবচয়। তো 2,93,750 সেটা আপনি এখান থেকে বিয়োগ করবেন। তাহলে আপনাদের এখানে কত আসে দেখেন, 11,75,000 বিয়োগ 2,93,750, তাহলে আমাদের এখানে আসবে 8,81,250। 8,81,250, এটিকে আমরা কি করব, সাথে সাথে ক্লোজ করে ফেলবো, কারণ আমাদের এখানে 2023 সালে আর কোনো স্থায়ী সম্পত্তি নেই, যার কারণে আমাদের 2023 সালে স্থায়ী সম্পদের কাজ শেষ। এখন আমাদের 2024 হবে, তো আমরা এখানে লিখে নিব 2024 স্থায়ী সম্পদ, এটি লিখে নিব আমরা এখানে 2024 স্থায়ী সম্পদ। লেখার পরে দেখেন 2024 স্থায়ী সম্পদ আমাদের কাছে শুধুমাত্র একটি আছে, সেটি হচ্ছে মেশিন। কারণ কেন, 2023 সালে যে মেশিনটি ক্রয় করছি এটি 2024 সালে অবশ্যই আমার কাছে থাকবে, সেজন্য আমরা এখানে মেশিন কথাটি লিখে নিব। আর এখানে টাকা লিখে নিব 11,75,000 টাকা। অনেকে যে ভুলটি করে সেটা হচ্ছে স্থায়ী সম্পদের মূল্য তো এখন কিন্তু 8,81,250, সেটি এখানে লেখার কথা, কিন্তু না। ভালো করে মনে রাখেন, আর্থিক অবস্থার বিবরণীর ক্ষেত্রে যখন আপনি করতে যাবেন, তখন আপনি মেশিনের যে অর্জন মূল্য বা ক্রয় মূল্য ছিল তা আপনাকে এখানে লিখতে হবে। কারণ কেন, এখান থেকে একসাথে যখন আপনি পুঞ্জীভূত অবচয়টা বিয়োগ করে ফেলবেন, তখন 2 বছর শেষে আপনি কিন্তু মেশিনের সমাপনী মূল্যটা পেয়ে যাবেন। তাহলে আমাদেরকে এখানে বিয়োগ করতে হবে কি, তো বিয়োগ করতে হবে আমাদেরকে সেম কাজ, যে পুঞ্জীভূত অবচয় প্রত্যেক বছর বিয়োগ করতে হবে। পুঞ্জীভূত অবচয় কি করতে হবে, প্রত্যেক বছর বিয়োগ করতে হবে। দেখেন 2024 সালে অবচয় সারণী যেটি করেছি, সেখানে পুঞ্জীভূত অবচয়ের গড়ের টাকা কত ছিল, আমাদের পুঞ্জীভূত অবচয়ের গড়ের টাকা ছিল 7,34,375 টাকা ছিল। এটা আমরা এখান থেকে কি করব, বিয়োগ করে ফেলবো। তাহলে আমাদের দেখেন 2 বছরের পুঞ্জীভূত অবচয় এখান থেকে বিয়োগ যাবে। তাহলে 11,75,000 বিয়োগ 7,34,375, তাহলে আমাদের এখানে আসবে 4,40,625 টাকা। এটি ছিল আমাদের কি, মেশিনের 2 বছর পরে সমাপনী মূল্য, অর্থাৎ এটি আমাদেরকে এখানে বের করে দেখাতে বলছে। তো আশা করি আপনারা পুরো অঙ্কটি বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে আপনাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমরা এমন কঠিন প্রশ্নগুলো আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন এবং চ্যানেলটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আরেকটি জিনিস হচ্ছে, আমরা অবশ্যই অতি দ্রুত আপনাদের জন্য ফেসবুক আমাদের লাইভে এইভাবে প্রশ্ন সমাধান নিয়ে আসব, এবং আমি আপনাদের 2025 সালের পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য আমি ইনশাআল্লাহ ফেসবুক লাইভে নিয়মিত ক্লাসগুলো নিব। সকলে আমাদের ফেসবুক পেজের সাথে যোগ হন এবং আমাদের পাশে থাকেন। আসসালামু আলাইকুম।